হাই ডিয়ার স্টুডেন্টস, হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশনের ফার্দার স্টাডি। গতদিন আমরা পড়েছিলাম ইকোলজি, এনভায়রনমেন্ট এবং পপুলেশন, এই যে চ্যাপ্টারটা, তার যে টার্মগুলো আছে ইকোলজি, এনভায়রনমেন্ট, পপুলেশন, এই সম্পর্কে আমরা একটা এলিমেন্টারি আইডিয়া গতদিন পেয়েছিলাম। সেই সঙ্গে সঙ্গে ইকোলজি কি, এনভায়রনমেন্ট কি, পপুলেশন কি, এর কোনো টাইপস আছে কি না, বা এগুলো কিভাবে একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড, সেই সম্পর্কে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়েছিলাম। সেগুলো আমরা গতদিন পড়েছি। আজকে আমরা এই চ্যাপ্টার ফার্দার স্টাডি শুরু করব। এই যে ইকোলজি বা এনভায়রনমেন্ট, পপুলেশন, এগুলো পড়ার সময় আমরা ইকোলজি পড়ার সময় পড়েছিলাম যে ইকোলজি অ্যাকচুয়ালি দ্য স্টাডি অফ ইকো সিস্টেম। এই স্টাডি অফ ইকোসিস্টেম করার সময় আমরা জেনেছিলাম এখানে দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা কমিউনিটি আর পপুলেশন। কমিউনিটি এবং পপুলেশন, এছাড়া বায়োস্ফিয়ার, এই ব্যাপারগুলো, এই যে টার্মগুলো, এগুলো আমরা শিখেছিলাম। তো এই কমিউনিটি বা পপুলেশন, এগুলো পড়ার সময় আমরা দেখেছিলাম যে কমিউনিটি বা পপুলেশন দুটো ব্যাপারই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায়, কোনো একটা নির্দিষ্ট জায়গা, এই কথাটা কিন্তু বারবার এসছিল যে একটা নির্দিষ্ট জায়গা। কমিউনিটি বলার সময় তো আমরা নির্দিষ্ট জায়গা পেয়েছিলাম, পপুলেশন বলার সময় তো আমরা নির্দিষ্ট জায়গা পেয়েছিলাম। পপুলেশনের সময় আমরা বলেছিলাম কোনো একটা নির্দিষ্ট প্রজাতি যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে, তাই তো। আবার কমিউনিটি যখন বলেছিলাম কতগুলো পপুলেশন যখন একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে এবং সেই অঞ্চলের পরিবেশের সঙ্গে একটা নিজেদের ইন্টারাকশন গড়ে তুলছে, তাই তো। তাহলে কমিউনিটি হচ্ছে ব্রড সেন্স, কার? পপুলেশনের ব্রড সেন্স। তাহলে পপুলেশন কার ব্রড সেন্স? কোনো একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালের ব্রড সেন্স, তাই তো। ইন্ডিভিজুয়ালের ব্রড সেন্স, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এটা বলার সময় বলেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ এখানে দেখো তোমরা নিজেরা বুঝতে পারবে যে যাদের যেখানে বসতি, মনে করো যে একটা আম গাছ, জাম গাছ, এরা কিন্তু একটা জলে গিয়ে বসবাস করতে পারবে না, বা জলের যে সমস্ত জীবগুলো, জলের যে সমস্ত উদ্ভিদগুলো, সেগুলোকে যদি আমরা স্থলে নিয়ে আসি তাহলে এখানে কিন্তু তারা বসবাস করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা অর্গানিজমের কিন্তু একটা নির্দিষ্ট বসতি আছে, যে বস্তির বাইরে তারা কিন্তু বসবাস করতে পারে না, তাই তো। বা ধরো একটা উটকে যদি আমরা পার্বত্য অঞ্চলে নিয়ে যাই, পার্বত্য অঞ্চলে কিন্তু সেই উটটা বসবাস করতে পারবে না, সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে না, ফলে সেখানে সে বেঁচে থাকতে পারবে না। আবার একটা গাছ, সাপোজ মনে করো ক্যাকটাস গাছ, যেটা মরু অঞ্চলে থাকে, সেই মরু অঞ্চলের গাছকে যদি আমি সুন্দরবনের ফরেস্ট নিয়ে গিয়ে লাগিয়ে দিই, তাহলে কিন্তু সেখানকার লবণাক্ত মাটিতে সে নিজেকে অ্যাডাপ্টেড করতে পারবে না, সেখানে বেঁচে থাকতে পারবে না। আবার একটা সুন্দরী গাছকে যদি আমি মরুভূমিতে নিয়ে গিয়ে রেখে দিই, সেখানে কিন্তু সে বাঁচতে পারবে না, কারণ একটা লবণাক্ত পরিবেশটা হচ্ছে সুন্দরী গাছের একটা নিজস্ব পরিবেশ, নিজস্ব অবস্থান, যেখানে সে নিজেকে মানিয়ে নিতে পারে, বেঁচে থাকতে পারে, তাই তো। আবার মরু অঞ্চলটা হচ্ছে একটা ক্যাকটাস উদ্ভিদের নিজস্ব পরিবেশ, যেখানে সে নিজেকে মানিয়ে নিতে পারে, নিজের জীবনচক্র সেখানে সম্পূর্ণ করে, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা নির্দিষ্ট জায়গায়, সেই নির্দিষ্ট জায়গার মধ্যে সেই জীব বা সেই অর্গানিজম বা সেই উদ্ভিদ বা সেই প্রাণী কিন্তু তার জীবনচক্র সম্পূর্ণ করে। জীবনচক্র মানে সেখানে থেকে সে খাদ্য সংগ্রহ করে, সেখানেই সে বেঁচে থাকে, সেখানেই তার জীবনে যাবতীয় ঘটনা কিন্তু পরিচালনা করে। সেই যে নির্দিষ্ট জায়গা, সেই নির্দিষ্ট জায়গাটা তার বাসস্থান। আমরা যেমন স্থলে বসবাস করি, তাই তো। আমাদেরকে যদি এখন জলে বসবাস করতে বলা হয়, আমরা পারবো না। আবার মাছ কোথায় থাকে? জলে থাকে। সব মাছগুলোকে যদি আমরা স্থলে তুলে দিই, তাহলে মাছগুলো নিশ্চয়ই বাঁচবে না। তাহলে তার যে নির্দিষ্ট একটা অবস্থান, সেই অবস্থানের বাইরে কিন্তু সে বেঁচে থাকতে পারে না। এই যে নির্দিষ্ট অবস্থান, এই নির্দিষ্ট অবস্থানটাকেই বলা হয় হ্যাবিট্যাট। কি বলা হয়? হ্যাবিট্যাট বা বাসস্থান। বুঝতে পেরেছো? হ্যাবিট্যাট বা বাসস্থান। সাপোজ মনে করো যে এইখানে একটা
এটা হচ্ছে স্থল। এখানে একটা মানুষ আছে, সাপোজ মনে করো এই মানুষটা আছে, আর এখানে হচ্ছে একটা পুকুর, জল। এই মানুষটাকে নিয়ে গিয়ে পুকুরে রেখে দিলাম, বাঁচবে এখানে? বাঁচবে না। আবার এখানে মনে করো একটা মাছ ছিল, সেই মাছটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে বাঁচবে? বাঁচবে না। তাই মানে প্রত্যেকের অবস্থান, বাসস্থান কিন্তু আলাদা। অর্থাৎ যে জীব যেখানে বসবাস করে, যেখানে তার অবস্থান, সেটাকে বলা হয় তার হ্যাবিট্যাট বা বাসস্থান। হ্যাবিট্যাট কত রকমের হতে পারে দেখো। হ্যাবিট্যাট যদি যদি জলে থাকে তাহলে কী হবে? জলজ বাসস্থান, বা অ্যাকোয়াটিক হ্যাবিট্যাট, তাই তো, জলজ বাসস্থান। যদি স্থলে থাকে তাহলে কী বলবো? স্থলজ বাসস্থান। কেউ আবার পাথরের ওপর যেগুলো থাকে, কিছু কিছু জীব আছে যেগুলো পাথরে থাকে, তার পাথরে তাদের তাহলে রক হচ্ছে তাদের বাসস্থান। তারপরে কিছু আছে গাছের গুঁড়িতে বসবাস করে, গাছের গুঁড়িতে, তাহলে গাছের গুঁড়ি হচ্ছে তাদের বাসস্থান, হ্যাবিট্যাট। অর্থাৎ যে অর্গানিজম যেখানে বসবাস করে সেটাই হচ্ছে তার বাসস্থান। পাখিরা কোথায় বসবাস করে? পাখিরা গাছের উপরে বসবাস করে, গাছের ডালে বাসা বেঁধে থাকে, তাহলে গাছের ডাল হচ্ছে তাদের বাসস্থান। অর্থাৎ যে যেখানে বসবাস করে নিজেকে মানিয়ে নিতে পারে সেটা হচ্ছে তার বাসস্থান বা হ্যাবিট্যাট। বুঝতে পেরেছ? এরপরে আসছে নিচ। এরপরে আসছে নিচ। নিচ কি দেখো, যদি হ্যাবিট্যাট বুঝে যাও তাহলে নিচ ব্যাপারটা বুঝতে পারবে। এই যে একটা নির্দিষ্ট হ্যাবিট্যাট, একটা নির্দিষ্ট পরিসর, সেই নির্দিষ্ট পরিসরের মধ্যে কোনো একটা জীব কিন্তু বেঁচে থাকছিল। সাপোজ মনে করো যে এইখানে এটা হচ্ছে এটা মনে করো একটা পিঁপড়ে, তাই তো। এই যে পিঁপড়েটা, এই পিঁপড়ের এই যে পুরো নির্দিষ্ট জায়গাটা, এই জায়গার মধ্যে, এই অঞ্চলের মধ্যে কিন্তু সে কী করে? তার জীবনের যত কার্যাবলী এখানে সম্পূর্ণ করে। এখানে তার নির্দিষ্ট একটা ভূমিকা পালন করে। ভূমিকাটা কি? ভূমিকাটা হচ্ছে এখানে সে খাদ্য সংগ্রহ করে, এখানে সে জন্ম নিয়ন্ত্রণ করে, জন্ম বিস্তার করে, তাই তো, অপত্য উৎপাদন করে। এখানকার পরিবেশ থেকে, অর্থাৎ এখান থেকে সে অক্সিজেন নেয়, অক্সিজেন নিয়ে শারীরবৃত্তীয় কার্যাবলী চালায়, এখানকার পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। অর্থাৎ তার জীবনের যত ঘটনাবলী, এখানে যদি তার খাদ্য অন্বেষণ করতে গিয়ে অন্য কোনো পিঁপড়ের সঙ্গে যুদ্ধ করতে হয় সেটাও সে করে। অর্থাৎ যাবতীয় ঘটনাবলী কিন্তু সে জীবনের এখানেই ঘটায়। অর্থাৎ তার জীবনের যত ভূমিকা সে এখানেই করে। তাহলে এই যে কোনো একটা বাসস্থান, এই কোনো টোটাল একটা বাসস্থান, এই বাসস্থানের মধ্যে কোনো একটা জীব, সে উদ্ভিদ হতে পারে, সে প্রাণী হতে পারে, যে ভূমিকা পালন করে সেই ভূমিকাকেই বলা হয় তার নিচ। বুঝতে পেরেছো? তার নিচ। অর্থাৎ নিচ কি? নিচ হচ্ছে কোনো একটা বাসস্থানে বা হ্যাবিট্যাটে সেই অর্গানিজমের ভূমিকা। ভূমিকা বলতে খাদ্য অন্বেষণ, তারপরে হচ্ছে তোমার জন্ম নিয়ন্ত্রণ, শারীরবৃত্তীয় কার্যাবলী, সমস্ত কিছুকে বলা হয় নিচ। বোঝা গেছে? এবার দেখো, এই যে নিচ আছে, এই নিচ তো কোনো একটা জায়গা বললাম, সেখানে তার ভূমিকা। তাহলে এই ভূমিকা কোনো একটা জীব যেখানে পালন করছে, সেই ভূমিকা বা রোল, সেটা কিন্তু কতগুলো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফ্যাক্টরগুলো কি? ফ্যাক্টরগুলো যে পরিবেশে সে তার নিচ গঠন করছে, সেই পরিবেশে যা নিয়ে গঠিত সেগুলোই ফ্যাক্টর। সাপোজ মনে করো যে কোনো একটা জায়গায়, মনে করো যে চাপড়াতে কোনো একটা জায়গাতে একটা পিঁপড়ের একটা নিচ গড়ে উঠেছে। তাহলে সেই যে জায়গাটা নিচ গড়ে উঠেছে, সেই জায়গাটার তাপমাত্রা কীরকম, তাই তো, সেই জায়গাটার তাপমাত্রা, আর্দ্রতা, তাই তো, তারপরে সানলাইট সেখানে কেমন যায়, এই ব্যাপারগুলোর ওপর ডিপেন্ড করবে যে পিঁপড়েটা ওখানে থাকতে পারবে কি না। সাপোজ মনে করো কোনো একটা জায়গায় হাতি, এই জায়গাটায় হাতি তার নিচ গড়ে তুলছে। তাহলে হাতি যদি নিচ গড়ে তোলে তাহলে এখানে একটা ফরেস্ট থাকতে হবে, তাই তো, এখানে একটা ফরেস্ট থাকতে হবে। এখানে তাপমাত্রা কত থাকতে হবে? তাপমাত্রা তার বেঁচে থাকার মতো তাপমাত্রা থাকতে হবে। এখানে আর্দ্রতা তার বেঁচে থাকার মতো আর্দ্রতা থাকতে হবে তো। তাহলে এই যে আর্দ্রতা, তাপমাত্রা, হ্যাঁ, সানলাইট, এই যে তাকি, এগুলো একটা ফ্যাক্টর তো। এই ফ্যাক্টরগুলো ডিপেন্ড করছে যে, এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করছে যে এখানে সেই জীবটা তার নিচ গড়ে তুলতে পারবে কি না। এইরকম যে এক একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো তার কোনো একটা জীবের নিচ গড়ে তোলার উপর একটা ভূমিকা পালন করে, সেই ফ্যাক্টরগুলোকে বলা হয় সেই নিচের ডাইমেনশন। কি বলা হয়? ডাইমেনশন বা মাত্রা। ডাইমেনশন বা মাত্রা। এবার মনে করো যে এই একটা জায়গা, এই জায়গাটার মধ্যে একটা জীবের নিচ গড়ে উঠছে। সাপোজ মনে করো যে এই পিঁপড়েটার নিচ
গড়ে উঠছে। তাহলে এই জায়গাটার মধ্যে পিঁপড়েটা তার নিচ গড়ে তুলতে পারবে কিনা বা সম্পূর্ণ জায়গাটার উপরে নিচ গড়ে উঠবে কিনা, সেই জায়গাটার মধ্যে সে ভূমিকা পালন করতে পারবে কিনা, অর্থাৎ খাদ্য অন্বেষণের জন্য সে এই পর্যন্ত যেতে পারবে, জীবিকা নির্বাহের জন্য এই পর্যন্ত আসতে পারবে, এর বাইরে কিন্তু সে আসবে না। জন্ম দেওয়ার জন্য এই জায়গার এই যে অঞ্চল, এই অঞ্চলের মধ্যে সে কিন্তু আসতে পারবে, এর বাইরে কিন্তু যেতে পারবে না। তাহলে এই যে এই জায়গার মধ্যে সে আসতে পারবে কিনা সেটা এই অঞ্চলের পরিবেশের উপর ডিপেন্ড করবে, ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে যতগুলো ফ্যাক্টর এই নিচের উপর প্রভাব বিস্তার করবে, সেই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে এই নিচগুলোকে বলা হয় একমাত্রিক নিচ। কি বলা হয়? একমাত্রিক, দ্বিমাত্রিক, বহুমাত্রিক, তাই তো? অর্থাৎ যদি একটা মাত্র, শুধু মনে করো এখানে তাপ আছে, তাপমাত্রার উপর ডিপেন্ড করছে যে এইখানে পিঁপড়ে থাকতে পারবে কি না, তাহলে সেটা হলো একমাত্রিক। এবার তাপমাত্রা না, তাপমাত্রার পাশাপাশি এখানে আর্দ্রতা কেমন আছে তার উপরে ডিপেন্ড করছে যে এখানে নিচ গড়ে উঠবে না, তখন সেটা কী হলো, মানে দুটো ফ্যাক্টর আছে, তখন সেটা বলা হচ্ছে দ্বিমাত্রিক। বা মনে করো এখানে তাপমাত্রা, আর্দ্রতা, এখানকার সানলাইট সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে যে এখানে নিচ গড়ে উঠবে কি না, তখন সেটাকে আমরা কী বলবো, মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক। কি বলবো? মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক। বোঝা গেছে? এই হচ্ছে তোমার নিচের ডাইমেনশন বা নিচের মাত্রা, কি যে ফ্যাক্টরগুলো যেগুলো নিচ গড়ে ওঠার উপরে একটা প্রভাব বিস্তার করতে পারছে। এবার হচ্ছে টাইপস অফ নিচ। টাইপস অফ নিচ এক রকমের নয়। দেখো হ্যাবিট্যাটের ওপর কিন্তু নিচ ডিপেন্ড করে, অর্থাৎ হ্যাবিট্যাট কীরকম তার উপরে নিচ ডিপেন্ড করে। এবার সাপোজ মনে করো যে এটা একটা হ্যাবিট্যাট, এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাট, তাই তো? এই টেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাটের উপরে এখানে নিচ গড়ে ওঠার জন্য অনেকগুলো অনেকগুলো ফ্যাক্টর কিন্তু নির্ভরশীল। তখন সেই নিচকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল নিচ, মাল্টি ডাইমেনশনাল নিচ বা বহু মাত্রিক নিচ। বোঝা গেছে? এবার মনে করো যে মনে করো যে এই একটা জায়গা, ঠিক আছে, এই একটা জায়গা, বোঝা যাচ্ছে না? ঠিক আছে, মনে করো যে এই একটা জায়গা, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে কোনো একটা জীব, হ্যাঁ, কোনো একটা জীব, সাপোজ মনে করো এই একটা কাঠবিড়ালি আছে, এই কাঠবিড়ালিটা এই জায়গাটার মধ্যে, টোটাল জায়গাটার মধ্যে ঘুরে বেড়ায়, ঠিক আছে, টোটাল জায়গাটার মধ্যে ঘুরে বেড়ায়। কখন ঘুরে বেড়ায়? যখন কাঠবিড়ালিকে শিকার করে এমন কোনো শত্রু এই জায়গার মধ্যে নেই, অর্থাৎ এটা তার অনুকূল পরিবেশ, এটা তার অনুকূল পরিবেশ, অর্থাৎ এই জায়গার মধ্যে কোনো তার শত্রু নেই। তখন কি করে, এই কাঠবিড়ালিটা পুরো এই অঞ্চলের মধ্যে ঘুরে বেড়াতে পারবে। এবার সাপোজ মনে করো এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে তার শত্রুরা চলে আসলো, বা এই জায়গাটার মধ্যে তার কোনো খাবার নেই, কিছু নেই, হ্যাঁ, তখন সে কী করবে, এই জায়গাটা অন্য কেউ দখল করে নিয়েছে, তখন কাঠবিড়ালিটা কী করবে, এই জায়গাটার মধ্যে অবস্থান করবে, এই জায়গাটা এইটুকু জায়গা তখন সে অবস্থান করবে। অর্থাৎ এখানে দেখো দুটো ব্যাপার আছে, যে পুরো জায়গাটাই হচ্ছে তার নিচ, যদি না কোনো প্রতিকূলতা এখানে থাকছে। এবার যখন প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, সে প্রতিকূল পরিবেশ কী হতে পারে, শিকারীর অবস্থান, খাদ্য না থাকা, এই সমস্ত ব্যাপারগুলো, তখন কি হচ্ছে, সে যেতে পারে এই জায়গাটায়, তবুও যাচ্ছে না, এইটুকু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, এইটুকু অঞ্চলের মধ্যেই সে নিজেকে সীমাবদ্ধ রাখছে। তাহলে যখন অনুকূল পরিবেশের জন্য যে পুরো অঞ্চলটা বিচরণ করতে পারছিল, তখন সেই যে নিচটা, সেটাকে বলা হয় তার ফান্ডামেন্টাল নিচ। বোঝা গেছে? তখন সেটাকে বলা হয় তার ফান্ডামেন্টাল নিচ, বা বাংলায় কি বলে, মৌলিক, বোধহয় মৌলিক নিচ। এবার
যখন সে প্রতিকূল পরিবেশের জন্য, এটা কখন হচ্ছিল, এটা হচ্ছে অনুকূল পরিবেশের জন্য হচ্ছিল ফান্ডামেন্টাল নিচ। এবার যখন প্রতিকূল পরিবেশ, তখন এই জায়গাটা শিকারি চলে এসছে, তখন কি হচ্ছে, কাঠবিড়ালিটা কিন্তু এই অঞ্চলের মধ্যে যেতে পারছে না, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে নিচ্ছে। তখন সেই নির্দিষ্ট নিচটাকে বলা হচ্ছে তার রিয়ালাইজ নিচ, অর্থাৎ প্রকৃত নিচ, অ্যাকচুয়াল নিচ, তাই না? রিয়ালাইজড নিচ মানে প্রকৃত, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই অঞ্চল ফান্ডামেন্টালটা হচ্ছে হ্যাঁ মৌলিক নিচ, এই অঞ্চলটা সে যেতে পারে কিন্তু প্রতিকূল পরিবেশের জন্য যেতে পারছে না। তখন যে একটা অঞ্চলের মধ্যে থাকে এটা হচ্ছে তার প্রকৃত অবস্থান, কিন্তু অ্যাকচুয়ালি অবস্থান টোটালটা, তাই টোটাল অ্যাকচুয়াল অবস্থানটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল, কিন্তু যেটা অ্যাকচুয়ালি ও বসবাস করছে সেটাকে বলা হচ্ছে তার রিয়ালাইজড নিচ বা প্রকৃত নিচ। বোঝা গেছে? যেমন একটা এক্সাম্পল মনে করো যে কাঠবিড়ালি, লাল রঙের কাঠবিড়ালি, সম্ভবত লাল না ধূসর এরকম কিছু একটা হবে, লাল রঙের কাঠবিড়ালি, তাই তো? এই লাল রঙের কাঠবিড়ালি ব্রিটেনে থাকতো একটা সময়, ব্রিটেনে, পুরো ব্রিটেনে লাল রঙের কাঠবিড়ালিকে দেখা যেত। কিন্তু কি হলো, যখন শিকারী প্রাণীগুলো চলে আসলো তখন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লাল কাঠবিড়ালি সীমাবদ্ধ হয়ে গেল। তাহলে ওই যে টোটাল ব্রিটেনের মধ্যে একটা সময় লাল কাঠবিড়ালি দেখা যেত, তার মানে টোটাল ব্রিটেনটা হচ্ছে লাল কাঠবিড়ালির নিচ। কীরকম ধরনের নিচ? ফান্ডামেন্টাল নিচ। এবার যখন শিকারির জন্য সে ব্রিটেনের একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেল, তখন সেই নির্দিষ্ট জায়গাটা হচ্ছে তার রিয়ালাইজড নিচ। বোঝা গেছে? এরপরে আরও এক ধরনের নিচ দেখা যায়, সেটা হচ্ছে সাপোজ মনে করো যে এই যে একটা জায়গা দেখা যাচ্ছে না, না, এই একটা জায়গা মনে করো, এটা একটা পুকুর, তাই তো? এই একটা পুকুর, এই পুকুরের মধ্যে তোমরা দেখতে পাবে যে পুকুরের মাছ থাকে, তো সব মাছ কিন্তু এক জায়গায় থাকে না। কিছু মাছ দেখবে জলের একদম উপরের তলে বসবাস করে, কিছু মাছ দেখবে জলের মিডিলে বসবাস করে, কিছু মাছ দেখবে একদম গভীরে বসবাস করে, গভীর জলের মাছ, তাই তো? তাহলে এই যে মাছগুলো যে উপরে থাকে, সে উপরে যে সমস্ত জলজ উদ্ভিদগুলো আছে সেগুলো খায়, যে মিডিলে থাকে সে মিডিলে জলজ উদ্ভিদগুলো খায়, যে নিচে থাকে সেখানে নিচে জলজ উদ্ভিদগুলো খায়। কিন্তু নিচের মাছ কখনো উপরে যায় না, উপরের মাছ কখনো নিচে আসে না, মিডিলের মাছ উপরে যায় না, নিচেও আসে না, তাই তো? তাহলে স্যার নির্দিষ্ট একটা লেভেলে অবস্থান করে, কিসের ভিত্তিতে অবস্থান করে? অর্থাৎ এই যে এখানে যে মাছ আছে তার খাবার কিন্তু এই অঞ্চলেই আছে, আর এই অঞ্চলে যে মাছটা বসবাস করে তার খাবার কিন্তু এই অঞ্চলে আছে, এই অঞ্চলের খাবারই সে খায়। আর এই অঞ্চলে যে মাছগুলো আছে সে কিন্তু এই অঞ্চলের খাবারগুলোই খায়। অর্থাৎ খাবারের ভিত্তিতে, খাদ্যের ভিত্তিতে কি হয়, এই মাছগুলো একটা স্তরে স্তরে কিন্তু বসবাস করে। এই স্তরে থাকে রুই মাছ থাকে সব থেকে উপরে, মৃগেল, রুই কাতলা থাকে তোমার মিডিলের দিকে জলের, আর একদম গভীরে থাকে মৃগেল মাছ, তাই তো? তাহলে এই যে রুই কাতলা মৃগেল এরা কিন্তু খাবারের জন্য একটা স্তরে স্তরে একটা হ্যাবিটেট, দেখো একটা পুকুর একটাই হ্যাবিটেট, তাই তো? জলজ হ্যাবিটেট, কিন্তু নিচ আলাদা হয়ে গেছে। অর্থাৎ এই অঞ্চলেই থাকে, আর হ্যাবিটেট কি? জল, কিন্তু কোন অঞ্চলের মধ্যে ঘোরাফেরা করছে, জীবনচক্র সম্পন্ন করছে এই অঞ্চলের মধ্যে, তার মানে এটা হচ্ছে তার নিচ। এই কাতলা মাছের নিচ কিন্তু এইটুকু, এই অঞ্চলের মধ্যেই সে অবস্থান করছে, কিন্তু হ্যাবিটেট কতটা? হ্যাবিটেট পুরোটাই, তাই তো? তাহলে এটা হচ্ছে একটা নিচ। এই যে খাবারের ভিত্তিতে, খাদ্যের ভিত্তিতে এই যে নিচ, এই নিচকে বলা হয় ট্রফিক নিচ। বুঝতে পেরেছ? এরপরে হচ্ছে আরও একটা নিচ আছে, সেটাকে বলা হয় ট্রফিক নিচ হলো একটা, রিয়েলাইজ নিচ হলো ফান্ডামেন্টাল, মাল্টি ডাইমেনশনাল। আরও একটা নিচ আছে, সেটা স্পেশিয়াল নিচ, তাই তো? স্পেশিয়াল নিচ, এই নিচটা কি? স্পেশিয়াল নিচটা একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটা হচ্ছে মাইক্রো হ্যাবিট্যাট। কি বললাম? মাইক্রো হ্যাবিট্যাট মানে এটা তো একটা ব্রড সেন্সে হ্যাবিট্যাট হলো, তাই তো? একটা পুকুর পুরো একটা হ্যাবিট্যাট। মাইক্রো হ্যাবিট্যাট, সাপোজ মনে করো যে এইটা একটা গাছ, ঠিক আছে? এটা একটা গাছ, আর এই যে গাছ আছে এই গাছের এটা গুড়ি। এবার গাছের গুড়ির মধ্যে এই একটা জায়গা, এটা গাছের গুড়িটা তো এমনি একটা ছোট জায়গা, তার মধ্যে মনে করো এই একটা জায়গা, 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 তাই তো?
তাহলে এই যে একটা ছোট্ট জায়গা, ছোট ছোট জায়গা, একটা ছোট জায়গা এমনিতেই, তার মধ্যে আবার ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে, এই একটা জায়গা, এই একটা জায়গা, এই একটা জায়গা। তাহলে এটা হ্যাবিট্যাট কিন্তু একটাই, কি হ্যাবিট্যাটটা হচ্ছে গাছের গুঁড়ি, তাই তো? হ্যাবিট্যাট কিন্তু গাছের গুঁড়ি। এই গাছের গুঁড়িতে, হ্যাবিট্যাট গাছের গুঁড়ি, এই গাছের গুঁড়িতে বিভিন্ন রকমের ধরো জীব, মাইক্রো অর্গানিজম এখানে বসবাস করছে। তাহলে এই একটা মাইক্রো অর্গানিজম, এটা মনে করো এ, এটা মনে করো বি মাইক্রো অর্গানিজম, এটা সি, এটা ডি, এটা ই। তাহলে এই যে আলাদা আলাদা মাইক্রো অর্গানিজমগুলো, ডি কিন্তু এই অঞ্চলের মধ্যেই থাকছে, এই অঞ্চলে আসছে না। বি নিজের অঞ্চলের মধ্যে থাকছে, ডি এর অঞ্চলে আসছে না। এ নিজের মধ্যে থাকছে, অর্থাৎ ছোট ছোট মাইক্রো হ্যাবিট্যাটে কিন্তু এরা ভাগ হয়ে গেছে, যে সেখানেই তাদের নিচ সম্পূর্ণ করছে। এই ধরনের নিচকে বলা হয় স্পেশিয়াল নিচ। এই স্পেশিয়াল নিচ, এবং এক্সাম্পল হচ্ছে তোমার ম্যাপল ট্রি, নাম শুনেছো তোমরা সবাই, ম্যাপল। এই যে ম্যাপল ট্রি, এই ম্যাপল ট্রির গুঁড়িতে মিলিপেড নামক এক ধরনের পতঙ্গ, ঠিক আছে, মিলিপেড নামক এক ধরনের পতঙ্গ সে বসবাস করে। কত প্রজাতির? 7 প্রজাতি বা 7 স্পিসিস, 7টা প্রজাতির মিলিপেড পতঙ্গ কিন্তু এইরকম ছোট ছোট মাইক্রো হ্যাবিটেটে একই গাছের গুঁড়িতে বসবাস করে। তারা আলাদা আলাদা প্রজাতি, একটাই প্রজাতি না। তাহলে কি হলো, একটা ছোট্ট ছোট মাইক্রো হ্যাবিটেটের মধ্যে এগুলো থাকছে। এই ধরনের যে নিচ, এই নিচগুলোকে বলা হয় স্পেশিয়াল নিচ। বুঝা গেছে? তাহলে নিচের টাইপগুলো কি কি হলো? এক হচ্ছে ফান্ডামেন্টাল নিচ বা বহুমাত্রিক নিচ, যেখানে অনেকগুলো মাত্রা বা ডাইমেনশন কাজ করে নিচ গড়ে ওঠার জন্য, সেটা বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল নিচ। ফান্ডামেন্টাল নিচ মানে অ্যাকচুয়াল যে অঞ্চলটা, পরিসরটা, যে অঞ্চলের মধ্যে ওই জীবটা তার ভূমিকা পালন করতে পারে, সেটা হচ্ছে তার ফান্ডামেন্টাল নিচ। আর রিয়ালাইজ নিচ হচ্ছে যে ফান্ডামেন্টাল নিচের পাশে, যেখানে সে পুরো অঞ্চলটা গেলেও যেতে পারে, কিন্তু প্রতিকূল পরিবেশের জন্য যাচ্ছে না, একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে, সেই সীমাবদ্ধ জায়গাটার যে নিচ, সেটা হচ্ছে রিয়ালাইজ নিচ। ট্রফিক নিচ কি? ট্রফিক নিচ হচ্ছে যে খাবারের ভিত্তিতে যখন একই হ্যাবিটেটের মধ্যে স্তরে 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 ভাগ হয়ে যাচ্ছে নিচটা, তখন সেটাকে বলা হচ্ছে ট্রফিক নিচ, যেটা আমরা রুই, কাতলা, মৃগেলের ক্ষেত্রে দেখতে পাই। স্পেশিয়াল নিচ কি? যখন একই গাছে, মানে একটি হ্যাবিটেটে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো হ্যাবিটেটে ভাগ হয়ে গিয়ে তাদের নিচটাকে ভাগ করে নিচ্ছে, সেটা হচ্ছে স্পেশিয়াল নিচ, যেটা আমরা ম্যাপল ট্রিতে দেখতে পাই মিলিপেড পতঙ্গের ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে হ্যাবিট্যাট কাকে বলে, তাই তো? হ্যাবিট্যাট কি? অর্থাৎ কোনো একটা অর্গানিজমের বাসস্থান, যেখানে সে বসবাস করে। তারপর পড়লাম নিচ। সেই নিচ হচ্ছে সেই যে বাসস্থান, সেই বাসস্থানের মধ্যে ওই নির্দিষ্ট অর্গানিজম যে ভূমিকা পালন করে, সেটা হচ্ছে তার নিচ। এবং এই যে নিচের অনেকগুলো গঠনের জন্য অনেকগুলো মাত্রা থাকে, অনেকগুলো ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলোকে বলা হয় মাত্রা। তাপমাত্রা, আর্দ্রতা, সানলাইট, এগুলো হচ্ছে তার মাত্রা। এবার কোনো একটা নির্দিষ্ট জায়গায়, হ্যাবিটেটে যখন নিচ গড়ে তোলার জন্য একটা মাত্রা কাজ করে, একটা মাত্রার উপর ডিপেন্ড করে, তখন সেটা বলা হয় একমাত্রিক নিচ। যখন দুটো মাত্রা কাজ করে, তখন সেটা বলা হয় দ্বিমাত্রিক নিচ। যখন অনেকগুলো কাজ করে, তখন সেটা বলা হয় মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক নিচ। এই যে নিচগুলো পেলাম, এই নিচগুলোর টাইপস আছে। এই নিচগুলো অনেক ধরনের নিচ হয়, যেমন আমরা দেখলাম মাল্টি ডাইমেনশনাল নিচ, যেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। ফান্ডামেন্টাল নিচ মানে হচ্ছে তার প্রকৃত যে অঞ্চলে সে অ্যাকচুয়ালি বসবাস করতে পারে। যেমন মনে করো যে সাপোজ মনে করো এখন আমাদের লকডাউনে আছে, তাই তো? আমি লকডাউনে আছি, তাহলে লকডাউনে আছি এই জন্য আমি বাড়ির ভেতরেই থাকছি, বাড়ির বাইরে যাচ্ছি না, তাই তো? বাড়ির বাইরে আমি যেতে পারি, কিন্তু আমি পুরো অঞ্চলে ঘুরে বেড়াতে পারি, কিন্তু আমি ঘুরছি না। আমি প্রতিকূল পরিবেশের জন্য, করোনা ভাইরাসের জন্য আমি বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি। তাহলে আমার বাড়িটা হলো আমার রিয়ালাইজড নিচ, কিন্তু অ্যাকচুয়ালি এই যে টোটাল জায়গাটা, পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়া বলো, এটা ইন্ডিয়া কিন্তু আমার ফান্ডামেন্টাল নিচ। আমি কোনো বাধা ছাড়াই কিন্তু পুরো ইন্ডিয়াতে বিচরণ করতে পারি, এটা আমার ফান্ডামেন্টাল নিচ। কিন্তু এখন শুধু আমি বাড়ির ভেতরেই আছি প্রতিকূল পরিবেশের জন্য, তো আমার বাড়ির ভেতরটা হচ্ছে রিয়ালাইজড নিচ। বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে ট্রফিক নিচ। ট্রফিক নিচ কি পড়লাম? ট্রফিক নিচ হচ্ছে খাবারের ভিত্তিতে যখন নিচ একই হ্যাবিটেটের মধ্যে নিচ ভাগ হয়ে যাচ্ছে, যেটা মাছের ক্ষেত্রে দেখা যায়, এগুলো ট্রফিক নিচ। স্পেশিয়াল নিচ হচ্ছে ক্ষুদ্র পরিসর, ক্ষুদ্র হ্যাবিটেটের মধ্যে যখন অনেকগুলো ছোট ছোট মাইক্রো হ্যাবিটেটে অর্গানিজমগুলো তাদের নিচ গড়ে তুলছে, তখন সেটাকে বলা হচ্ছে স্পেশিয়াল নিচ।
এই হচ্ছে তোমাদের আজকে পড়া কি কি থাকলো? তাহলে তোমাদের পড়া থাকলো, এক হচ্ছে হ্যাবিট্যাট কাকে বলে, হ্যাবিট্যাট কি, তাই তো। 2 নম্বর হচ্ছে আমাদের নিচ কাকে বলে বা নিচ কি, তাই তো। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে টাইপস অফ নিচ। টাইপস অফ নিচগুলো পড়তে হবে উইথ এক্সাম্পল, প্লাস ডেফিনেশন তো অবশ্যই পড়তে হবে, ডেফিনেশন এবং এক্সাম্পল সহ টাইপস অফ নিচগুলো পড়তে হবে। আর একটা হচ্ছে ডাইমেনশন অফ নিচ বা নিচের মাত্রা বলতে কি বোঝো, ডাইমেনশন অফ নিচ, ঠিক আছে। তাহলে হ্যাবিট্যাট কাকে বলে, নিচ কাকে বলে, নিচের টাইপসগুলো পড়তে হবে, এক্সাম্পল সহ ডাইমেনশন অফ নিচ। কারণ এখান থেকে কোশ্চেন আসে সময় সময় ট্রপিক নিচ বলতে কী বোঝো, ফান্ডামেন্টাল নিচ বলতে কী বোঝো, উদাহরণ দাও, রিয়ালাইজড নিচ বলতে কী বোঝো, উদাহরণ দাও, নিচ কাকে বলে, এরকম আসে, বুঝতে পেরেছো। কত মিনিট হলো? 25 মিনিট, 26 মিনিট, ঠিক আছে। আর একটা ছোট্ট জিনিস বোঝাবো, এটা হচ্ছে নিচ ওভারল্যাপিং। এবার হচ্ছে নিচ ওভারল্যাপিং। নিচ ওভারল্যাপিং কি? মনে করো এই টোটাল একটা জায়গা, সাপোজ টোটাল জায়গা, এই জায়গার মধ্যে এই একটা জায়গা, এইখানে একটা জীব বসবাস করে, ঠিক আছে। এখানে মনে করো হাতি থাকে, এলিফ্যান্ট থাকে। এই একটা জায়গা মনে করো, এখানে মনে করো বাঘ থাকে। তার মানে কি, এটা হচ্ছে বাঘের নিচ, সাপোজ এটা, কিন্তু এটা বোঝানোর জন্য বলছি, ধরে নিও না। এটা হচ্ছে বাঘের নিচ, এটা হচ্ছে হাতির নিচ। তাহলে এই যে হাতির নিচ কতটা, এতটুকু, বাঘের নিচ কতটা, এতটুকু। এবার বাঘকে যদি এই অঞ্চলের এর বাইরে নিয়ে আসা হয় তাহলে থাকতে পারবে না, হাতিকে যদি এর বাইরে নিয়ে যাওয়া হয় থাকতে পারবে না, তাই তো। এবার কোনো কারণে যদি মনে করো যে বাঘ আর হাতি একই সঙ্গে একটা জায়গায় থাকছে, এই মনে করো সেই জায়গাটা, এই জায়গাটায় মনে করো যে হাতি এই অঞ্চল পর্যন্ত থাকতে পারছে, বাঘ আবার এতটা অঞ্চল থাকতে পারছে, তাই তো। তার মানে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা কি হচ্ছে, এই রিজিয়নটা কিন্তু হাতি এবং বাঘ দুজনেই বসবাস করছে। এখানে বাঘও থাকছে, হাতিও থাকছে, দুজনেই তার ভূমিকা পালন করছে। প্লাস হাতির নির্দিষ্ট জায়গা হচ্ছে এইটুকু, এখানে বাঘ কিন্তু আসছে না। আর বাঘের নির্দিষ্ট জায়গা হচ্ছে এইটুকু, এখানে কিন্তু হাতি আসছে না। তাহলে এই ক্ষেত্রে দেখো কিন্তু দুটো নিচ সম্পূর্ণ আলাদা, কোনো নিচের সঙ্গে কোনো নিচের টাচ না। এই একটা নিচ বাঘের, এই হাতির নিচ আলাদা। কিন্তু এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে বাঘের নিচ, এটা হচ্ছে হাতির নিচ, কিন্তু বাঘ এবং হাতি কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় দুজনেই বাঘ এবং হাতি দেখা যাচ্ছে। অর্থাৎ দুটো অর্গানিজম, বাঘ এবং হাতি দুজনে তাদের ভূমিকা একটা নির্দিষ্ট জায়গায় পালন করছে। তাহলে এই যে নির্দিষ্ট জায়গাটা যেখানে বাঘ এবং হাতির নিচ এক হয়ে যাচ্ছে, সেই জায়গাটা বলা হচ্ছে নিচ ওভারল্যাপিং। অর্থাৎ এখানে বাঘ এবং হাতির নিচটা ওভারল্যাপ করে গেছে, বুঝতে পেরেছো। এটা বলা হচ্ছে ওভারল্যাপিং। কি ওভারল্যাপিং? নিচ ওভারল্যাপিং, বোঝা গেছে। তোমরা জাস্ট পড়বে যে নিচ ওভারল্যাপিং কি, শুধু নিচ ওভারল্যাপিং কাকে বলে এটুকু পড়লেই হবে, প্লাস একটা এক্সাম্পল, এরকম করে একটা এক্সাম্পল দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। নিচ ওভারল্যাপিং কি, বুঝতে পেরেছো। এই তোমাদের আজকের পড়া। ওকে, থ্যাংক ইউ। আর এটা তোমার প্রফেশনাল চ্যানেল নয়, তাও যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে, কেমন? থ্যাংক ইউ।